এটা গিনিসে গেছে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস। ওদেরকে বালতি আর কাঁচি দিল। এইখানে বাচ্চাদের গেম রয়েছে। আমার পিছনে এখন যেটা রয়েছে, আমার যতদূর মনে হচ্ছে এটা তাজমহল। তো অবশ্যই জানুয়ারিতে যদি আসেন এইগুলো ভিজিট করবেন। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জানুয়ারির 3 তারিখ আর এখন বাজে সকাল 8:30। আর আমি এখন আছি হারবিন, চায়নাতে। যারা আমার আগের ভিডিও দেখেছেন সেখানে আমি আমার পুরো জার্নিটা শেয়ার করেছিলাম, যে আমি কিভাবে আসলাম, প্লেন, ট্রেন, ট্রাম সবকিছু। তো আজকে থেকে আমার মেন ঘোরা শুরু হচ্ছে এখানে। এখন আমি হোটেল থেকে ডিডি করে নিয়েছি। ডিডি হলো এখানকার উবার। আর আমি যাচ্ছি একটা দারুণ জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবেন আপনারা কিছুক্ষণে। আমি এখন যাচ্ছি টোটাল 3 কিলোমিটার আমার হোটেল থেকে। আর টোটাল 3 কিলোমিটারে আমার পড়েছে, যদি আমি রুপিসে বলি, 110 টাকা মতো। তো এখানে কিন্তু এই ডিডি, তারপরে ট্রাম বা ট্রেন যদি খুব লং ডিস্টেন্স না হয়, খুব ছোটোখাটো ডিস্টেন্স হয়, খুব একটা দাম পড়ে না। বেশ রিজনেবল প্রাইসেই এগুলো হয়ে যায় পাবলিক ট্রান্সপোর্টগুলো। আমার আজকের প্রথম স্টপ হলো সেন্ট সোফিয়া ক্যাথিড্রাল। এটি একটি গির্জা বা চার্চ, যা তৈরি হয়েছিল 1907 সালে, যখন হারবিন শহরে রাশিয়ানরা বসবাস শুরু করেছিল। এই চার্চ বা গির্জাটি মূলত রাশিয়ানদের ধর্মীয় প্রার্থনার জায়গা ছিল, কিন্তু 1950 সালে রাশিয়ানরা চলে যাওয়ার পর এটি বন্ধ হয়ে যায়। তবে গির্জার সৌন্দর্য এবং ইতিহাস হারিয়ে যায়নি। আজকাল এটি একটি জাদুঘর বা মিউজিয়াম বলা যেতে পারে। এইটা হলো টিকিট কাউন্টার। এখানে এই চার্চটায় ঢোকার জন্য আমি কাটলাম এখান থেকে টিকিট। আজকে হলো ফ্রাইডে, তো আজকে টিকিটের দাম নিল 20 ইউয়ান পার পারসন। মানডে করে 15 হয়। আর পে করা হলো উইচ্যাট বা আলিপে বা ক্যাশ। এখানে আপনি শুধু গির্জার অটুট সৌন্দর্যই দেখবেন না, হারবিনের ইতিহাস আর তার সংস্কৃতির একটি বড় অংশও দেখতে পাবেন। তো এখন এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে একটা দারুণ জায়গায় যাব, যেটা আপনারা কিছুক্ষণেই দেখবেন। আর আজকে টেম্পারেচার হলো -20। এখন আমি আবার উঠে গেছি ডিডিতে। চার্চে ছিলাম, চার্চ থেকে এখন আরেকটা জায়গায় যাব, সেটা আপনারা কিছুক্ষণেই দেখবেন। তো চার্চ থেকে যে জায়গাটায় যাব সেটা যেতে আমার লাগবে টোটাল হলো 15 কিলোমিটার। আমি ভেবেছিলাম বাস করে নেবো, কিন্তু আমি যে জায়গাটা যাব সেখানটার জন্য আমি বাস এই মুহূর্তে পাইনি। আছে, কিন্তু একটু দেরি করে। তো আমি যত তাড়াতাড়ি যাব তত ভালো। আর আমার এখানে যে ডিডি মানে উবার, সেই ডিডির ভাড়া নিচ্ছে আমার 15 কিলোমিটারে 446 রুপিস, 446 টাকা। আর এটা 40 মিনিট যেতে লাগবে, কারণ এখন রাস্তায় প্রচন্ড জ্যাম চারিদিকে। এই হলো ডিডি। এটা একটু অন্যরকম, অনেকটা বেশ এরকম করে পাটা রাখা যাচ্ছে। আর এই হলো সামনেটা। আর এখন ভয়ঙ্কর রাস্তায় জ্যাম। তো হ্যালো আবার। আমাকে এখন অর্ধেক চেনা যাবে, অর্ধেক চেনা যাবে না। যে জায়গাটায় আসবো বলেছিলাম সেটাই আমি চলে এসেছি। এখন আমি দেখতে এসেছি সাইবেরিয়ান টাইগার। আর বলা হয় যে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ন্যাশনাল পার্ক ফর সাইবেরিয়ান টাইগার্স হলো এই জায়গাটাতে, হারবিনে। আর সাইবেরিয়ান টাইগার ভীষণ সুন্দর হয়, সব টাইগারই খুব সুন্দর হয়।
আর এই টাইগারটাকে কিন্তু বলা হয় যে এটা এন্ডেঞ্জার্ড, মানে এরা খুব শীঘ্রই লুপ্ত হতে চলেছে। তো ভাবলাম লুপ্ত হওয়ার আগে একবার দেখে নেওয়া যায়। আচ্ছা, টিকিটের ব্যাপারটা হচ্ছে এটার জন্য অবশ্যই টিকিট লাগে। এই আমার পেছনে একটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে কালো রঙের, আমি এখান থেকে টিকিট কেটেছি। অনেক রকম প্রাইসের আছে, 110, 90, 210, 130। আমি কেটেছি 130টা। 130-এ আমাকে গাড়িতে ঘোরাবে, ওই কেজ টাইপের থাকবে, মানে ভালো একটা ভিউ দেবে টাইগারদের। তাছাড়াও এখানে টিকিটটা অনলাইনেও কাটা যায়, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কখনো এখানে আসেন এবং আগে থেকে প্ল্যান করতে চান সেটাও করতে পারেন। আমি এখানে এসেই কাটলাম। এই যে এখান থেকে ঢুকবো আমি, এবার ঢুকে দেখি কিরকম বাঘেরা অপেক্ষা করছে। এই যে বড় বেশ লাইনও পড়েছে। ঢুকে গেছি ভেতরে, এখনো অনেক লাইন আছে। আর এইদিকে সব ভরে ভরে সফট টয়েস বিক্রি হচ্ছে টাইগারদের। এই পাশে এরকম বসার ব্যবস্থা, উপরে টিভি। এখনো যাব, এই যে এই জায়গাটা থেকে বোধহয় ঢুকবো। চলে এসেছি, ওখানে লাস্ট টিকিট চেক হলো। আমি যাব এই বাসগুলোতে, এইগুলো হলো কেজ বাস। আর অর্ডিনারি বাসটা এখানে দেখছি না, ওই যে ওইটা অর্ডিনারি, ওটায় কোনো কেজ নেই। তো এখানে এখনো অনেক লাইন, ওয়েট করছি আমার চান্সের জন্য। এখানে একটা কেজ বাস দাঁড়িয়ে, যদি ফিট হয়ে যায় হয়তো এটাতেই যাব, বা এইদিকে আরো আছে, দেখা যাক। উঠে গেছি বাসে, এরকম জানলাটা খোলা আর কেজটা রাখা আছে বাইরে, যাতে বাঘ এসে আমাদের লাঞ্চ বা ডিনার না করে নিতে পারে। আর এই হলো পুরো বাসটা। এবার এখান থেকে দেখাটা বোধহয় একটু অসুবিধা, এরকম করে দেখতে হবে। কিছু একটা জিজ্ঞেস করছে লোকজন, কিছুই বুঝতে পারছি। ওদেরকে বালতি আর কাঁচি দিল, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এর ভিতরে একটা মাংস রয়েছে, এটাকে বাঘকে খাওয়ানোর জন্য। ওইখানে টিকিটের ওখানে একটা ছিল 210 টাকা বা সামথিং, ও এখান থেকেও পে করা যাবে, লোকজন এখান থেকেও পে করে নিচ্ছে। আমি একটা নিলাম, 20 টাকা নিল। তো এটা বেসিক্যালি এরকম ধরে, এটা মাংস, আমার গ্লাভস পরা বলে ধরতে পারছি না। এরকম ভাবে বাঘকে খাওয়াবো, কিসের মাংস নো আইডিয়া। তো এটা আমার এখানে রইল, আর বাঘ আসার অপেক্ষায়। এইদিকে অলরেডি বাঘ চলে এসছে, লোকজন যারা ওদিক থেকে নিয়েছে তারা এদিকে খাওয়াবে। মানে কিরকম সামনে এটা, এর জন্য এখানে এই গ্রিল দেওয়া বাসগুলো নেওয়া হয়েছে। লোকজন খাওয়াচ্ছে এখান থেকে বাঘকে, মানে অসাধারণ। এত কাছ থেকে বাঘ খাওয়া যায়। এই যে কাঁচি দিয়ে খাওয়াচ্ছে। এখানে প্রচুর বাঘ আছে। ব্যাপার হলো যেহেতু চারিদিকটা এরকম গ্রিল দেওয়া বলে আমি সিনারিটা নিতে পারছি না। আর এই গ্রিল নেওয়ার প্রথম কারণটা আমি এখন বুঝলাম, সেটা হচ্ছে বাঘকে খাওয়ানো। আর এই বাসগুলো বাঘের অনেক কাছে যাবে, যেগুলো নর্মাল কাঁচ দেওয়া বাস সেগুলো বাঘের অত কাছে যাবে না, কারণ একটা হাবা মারলে কাঁচ ভেঙে যেতে পারে। তো এইটা একদম কাছে যাবে, ওই জন্য। তো ঠিক আছে, একটা সব একসাথে তো পাওয়া হলো না, কিছু একটা পাওয়া হলো। এবার আমি আমার খাবার নিয়ে বসে আছি, বাঘ আসলে আমি খাওয়াবো। এইদিকে এখনো আসেনি। এই ট্যুরটা 1 ঘন্টার ট্যুর, পুরো 1 ঘন্টা ধরে এরকম করে ঘোরাবে। আর এখানে অনেকগুলো বাঘ আছে, একদম দূরে 4-5 জন মিলে শুয়ে আছে, হেঁটে বেড়াচ্ছে, এইসব করছে। কিন্তু গ্রিলটার জন্য আমি দেখাতে পারছি না ঠিক করে। এই বাসে বাঘ খাচ্ছে। আমারটা খাবি দিলাম। আমার সব পয়সা উসুল, ঠিক আছে। এটা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স, বাঘকে খাওয়ানো। আরো অনেক বাঘ রয়েছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। সিংহ, এখানে সিংহও আছে, সিংহ রয়েছে এখানে।
বাসটা একটা জায়গায় নামিয়ে দিল, এখানে বেশ ভিড়, তো কেন আমি জানি না। এবার এখান থেকে কিছু একটা বোধহয় টাইগার দেখা বোধহয় যাবে, ওই হেঁটে হেঁটে দেখা যাওয়ার মতো। আর এই পাশে রয়েছে টয়লেট। তো এখানে ঢুকি, আশা করছি ভেতরে আরো বাঘ ঠাক দেখতে পারবো। ভাল্লুক, কি এখানে ভাল্লুক, ভাবিনি। লোকজন কিছু একটা খেতে দিচ্ছে ভাল্লুককে এই পাইপগুলোর দ্বারা, এবং ওরা খাচ্ছে। আচ্ছা, এইখানে খাবার রয়েছে ভাল্লুকের, তো এইগুলো কি আমি জানি না, বিস্কুট আর এইটা ও নিয়ে চলে গেল, এগুলোর জন্য পয়সা লাগছে। তো ভাল্লুক খাওয়াবো না আমি, বাঘকে খাইয়ে আমি যথেষ্ট খুশি। এই যে এই পাইপগুলো থেকে ফেলতে হবে, ওরা মুখ ঘা করে নিয়ে নেবে। এবার দেখি ওইদিকে কি আছে। এইদিকে রয়েছে অনেক বাঘ, দেখি যদি এত ভিড় দাঁড়ানোর সুযোগ পাই অবশ্যই দেখাবো। বসে শুয়ে একদম যাতা ব্যাপার। আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গ্লাভস পরার পরেও, আমি মোটা গ্লাভস পরে আছি তারপরেও জ্বালা করছে। এই যে এইখানে একজন আর এইদিকে তিনজন, জুম করে দেখাচ্ছি। এখানে এই বাঘটা বসে এই দিকের খাঁচাতে মানুষ দেখছে, ভাবছে আয় একবার খাঁচার বাইরে দেখা বার করে দেবো। আমি যেরকম করি রেস্টুরেন্টের বাইরে থেকে যখন যাই, খাওয়ার ছবি দেখে তাকিয়ে থাকি, সেম। ওখান থেকে বেরিয়ে এসছি, এখন আমি যাচ্ছি আমার খাওয়ার সন্ধানে। তো যেখানে ছিলাম সেখান থেকে ম্যাপে দেখলাম 10 মিনিট মতো হাঁটলে একটা ফুড স্ট্রিট পড়বে, তো এখন সেই দিকেই যাচ্ছি। এবার আমি একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এসে গেছি আমি খেতে। রাস্তা পার হয়ে কিছুটা হেঁটে একটা দারুণ ডাম্পলিংয়ের দোকান আছে, তো সেখানে চলে এসেছি, দেখাচ্ছি আমি ডাম্পলিংগুলো। তো আমি এই দুটো অর্ডার করেছি। এটা হলো ভেজ, এটা হচ্ছে মাশরুম আর ক্যাবেজ, এটা হলো চিকেন ক্যাবেজ আর কি একটা ছিল, আর তার সাথে এটা। এগুলো আমি এখন সন্তর্পণে বসে বসে খাবো। দারুণ খেতে। খাওয়া হয়ে গেল, খেয়ে দে এখন যাব আরো একটা খুব এক্সাইটিং জায়গায়, সেটা আবার গিয়েই দেখাবো। তো এখন আমি বাসে করে যাব, বাস নাম্বার 29, বাস স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। বাস স্টপটা আমি দেখাচ্ছি একবার। এই হলো বাস স্টপ, এই হলো এখানে বাসের নাম, সামনে রাস্তা। এসে গেছি যেখানে আসার। তো আমি এখন এসেছি হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড, সেটা হলো এই যে আমার পিছনে। তো ব্যাপারটা হলো কি, প্রত্যেক বছর এই সময় এই হারবিনের এই জায়গাটাতে একটা বরফ দিয়ে একটা আলাদা দেশ নয়, মানে একটা দুনিয়া, বরফের দুনিয়া, স্নো ওয়ার্ল্ড তৈরি করা হয়। মানে বরফের বাড়ি, বরফের পার্ক, বরফের এটা ওটা সেটা,
প্রত্যেক বছর ডিফারেন্ট করে থিম থাকে আলাদা আলাদা। এবার এই যে পেছনে দেখা যাচ্ছে এটা যা শুরু হলো, এর ভেতরে বিশাল বড় অনেক কিছু রয়েছে দেখার মতো। সবকিছু ওরা বরফ দিয়ে তৈরি করেছে। এবার এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সারা বছর থাকে না, এগুলো বছরে এই সময় তৈরি হয়। আবার যখন গরম পড়তে থাকবে আস্তে আস্তে টেম্পারেচার যখন ওই -10 বা -2 এরকম হতে থাকবে তখন এগুলো গলতে শুরু করবে। এগুলো একটা টাইমে আর কিচ্ছু থাকবে না, আবার নেক্সট ইয়ার যখন এরকম ঠান্ডা আসবে তখন ওরা আবার এরকম তৈরি করতে থাকবে। তো আমি দেখাচ্ছি আগে চারিদিকটা। তো এই হলো এখন চারিদিক, এইগুলো সব বরফ দিয়ে তৈরি করেছে। এটা জাস্ট শুরুটা, আর এটা বিশাল বড় হয়, বিশাল বড় জায়গা নিয়ে। আমি ওই ভেতরটায় যাব, আমার টিকিট কাটা আছে, আমি আগে এখানটা দেখিয়ে নিচ্ছি। ওইখান থেকে ঢুকবো, ঢুকে ওই যে দেখা যাচ্ছে এই পিছনটা যাব, মানে পুরো যে ওদের স্নো ওয়ার্ল্ডটা সেখানে যাব। তো দেখি কিরকম ভেতরটা। যেখানে ঢুকলাম সেখান থেকে ঢুকেই একটা সিকিউরিটি ছিল, মানে ওই এই যে ব্যাগ আছে, এখানে প্রত্যেক জায়গায় সিকিউরিটি থাকে যেখানে ব্যাগগুলো চেক হয়। এবারে এইরকম যাব এই লাইনগুলো দিয়ে। আমার টিকিট অলরেডি কাটা, তো অসুবিধা নেই আমার। এখানে টিকিটের সাথে কিন্তু সবসময় আইডি চেক করে, প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি হয়, যদি টিকিট থাকে টিকিট দেখে আর আইডিও দেখে। এই যে ভিড় বাড়ছে আস্তে আস্তে, সব লাইন লেগে গেছে। ওই জায়গাটা টিকিট চেক হচ্ছে, এই যে এখানে টিকিট চেক হচ্ছে। তো পেছনে ওই জায়গাটায় টিকিট চেক হচ্ছিল, টিকিট চেক হয়ে গেল। এবার বেরোবো ওই পিছনে স্নো ওয়ার্ল্ডটা, আর এই জায়গাটায় ওপরটা থেকে গরম একটা হাওয়া বেরোচ্ছে, মানে এখানে আমি এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরার মতো ঘুমিয়ে পড়তে পারি। তো আমি একটু গরম হাওয়াটা খেয়ে তারপর দেখাচ্ছি লেপ চমকানোর ব্যাপারটা। 8 দিনের মধ্যে এই যে জায়গাটা স্নো ওয়ার্ল্ডটা রয়েছে এটা আরো ঠান্ডা। বাইরে বেরোলে এই জায়গাটার টেম্পারেচার হবে -25 ডিগ্রি, কারণ এই যে বরফগুলো বানানো হয়েছে না, যে জিনিসগুলো, এটা অ্যাকচুয়ালি একটা লেক। একটা লেক মানে ওই নদী মতো, দুটো ছোট ছোট নদী মতো রয়েছে যেগুলো জমে গেছে, জমে গিয়ে ওই বরফগুলো দিয়ে এগুলো বানানো হয়। এবার যখন এটা গলবে তখন গলে নদীর সাথেই মিশে যাবে, আলাদা করে কোনো চাপ রইল না। বেরোচ্ছি এবার, হয়ে গেল গরম খাওয়া, মানে আরো খেতে পারি কিন্তু আর খেয়েই বা কি লাভ। আলাদাই জগৎ এখানে। আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি, এই যে পুরো একদম সবকিছু বরফের এখানে বানানো, দারুণ দারুণ জিনিস। আর এইগুলো খুব স্লিপারি। আমার জুতো ঠিক আছে, এটা বরফে হাঁটারই জুতো, কিন্তু কেউ যদি নর্মাল জুতো পরে আসছে, এরা এক একটা জিনিস সেল করছে বাইরে, ওই কাটা কাটা মতো, ওইগুলো জুতোর তলায় লাগিয়ে তখন ভালো করে হাঁটা যাবে। আর আমি এই সময়টা এসছি কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, যাতে আমি দিনের আলোতেও দেখতে পারি আর রাতেও দেখতে পারি, ওই মাঝামাঝি সময়, সেই জন্য আসা আমার। এই যে পার্কটা, এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে গেছে টেম্পোরারিলি, লার্জেস্ট, এই যে এখানে লেখা আছে লার্জেস্ট আইস অ্যান্ড স্নো থিম পার্ক টেম্পোরারি, এটা গিনিসে গেছে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস। এখানে একটা বানাচ্ছে কিছু একটা, এই যে ঠিক এইভাবে বানানো হয়।真的可以说我们的世纪之中见证了我们毕纳是26年的冰河历史。来这边。肯定不等，我肯定不能得哥，还吃胡锅肉，不能点这饭多。
আমার পিছনে এখন যেটা রয়েছে, আমার যতদূর মনে হচ্ছে এটা তাজমহল। এবার আপনারা দেখে বলবেন এটা তাজমহল কিনা, আমি ভালো করে দেখাবো। আর এই পিছনে এটাও কোনো ফোর্ট লাগছে। তো আমার মনে হচ্ছে এইবারের থিমটা কোনো হিস্টোরিক্যাল থিম। এই জায়গাটা বেশি আলো পড়ছে না, সূর্য ডুবি ডুবি, তো আমি ওই পাশটাকেই দেখাচ্ছি। আর আমার আবার এই জায়গাটা জমে যাচ্ছে, এই জায়গাটা। এখন অলরেডি ভেতরে লাইট জ্বালিয়ে দিয়েছে বলে একটু দপদপ করছে। এই যে নাগরদোলনাটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু সম্পূর্ণ বরফের, এটা চলে না, জাস্ট বরফের তৈরি করে রেখেছে। এইটা আমার দেখে মনে হচ্ছে ওই গেট অফ তাজ বলে, যেটা তাজমহলে ঢোকার আগে। এই যে এটা একটু সামনে থেকে পুরো মুঘল আর্কিটেকচারই লাগছে এটাকে দেখে। এখন একটু দপদপ করছে ক্যামেরায়, কারণ ভেতরে অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছে আর সূর্য যেহেতু অস্ত যাওয়ার দিকে। কিন্তু এটা রিয়েল লাইফে দপদপ করছে না, মানে এমনি চোখে দপদপ করছে না, ক্যামেরা এরম লাগছে। এখন সবগুলোরই লাইট জ্বলে গেছে। আমি যেটা ভেবে অবাক হচ্ছি সেটা হচ্ছে এই যে লাইটগুলো, সেগুলো কিন্তু বরফের ভেতরে জ্বলছে। মানে ওরা লাইটগুলো বরফের ভেতরে ফিট করেছে আর এখন জ্বালিয়েছে, মানে বরফের ভেতর থেকে একদম পুরো জিনিসটা একদম একসাথে লাইট হয়ে গেছে। এটা কিন্তু বাইরে থেকে কোনো লাইট নয়। মানে এত ঠান্ডা বরফ, সেখানে এরকম লাইট করলো কি করে এর ভেতরে, এটাই আমার ভয়ঙ্কর অবাক লাগছে। এখন আমি ঢুকলাম একটু রেস্ট নিতে, অনেকক্ষণ ধরে -25-এ রয়েছি। ওই বাইরেই স্নো ওয়ার্ল্ড, আর এটা স্নো ওয়ার্ল্ডের ভেতরেই একটা এরকম ছোট মল বা কিছু একটা টাইপের আছে, যেখানে ওই গেম রয়েছে বাচ্চাদের, সুপার মার্কেট রয়েছে যেখান থেকে টুকটাক জল, কাপ নুডলস এইসব পাওয়া যাবে। তো সেখানটা একটুকুনি ঢুকেছি। আমি এখন কফির খোঁজ করছি, কোথাও যদি একটু গরম গরম কফি পেয়ে যাই, মানে একদম জীবন ধন্য হয়ে যাবে আমার। তো আমি দেখাচ্ছি এইটা, আর আমার এইখানটা অবশ আর এইখানটা অবশ, হ্যাঁ ভালো রকম অবশ। কিন্তু এটা দিনের বেলায় যতটা সুন্দর লাগে, রাত্রিবেলায় ঠিক ততটাই সুন্দর লাগে। কিন্তু ওই রাত্রিবেলা ক্যামেরায় ঠিক ব্যাপারগুলো ধরা পড়ছে না। মানে আমার ক্যামেরা খুব ভালো, সব ভালো, কিন্তু তাও ওই একটা ব্লিঙ্কিং হচ্ছে ওই আলোটা আর ক্যামেরাটা মিলিয়ে। তো ঠিক আছে, যতটুকু দেখানো যায় ততটুকু। এই জায়গাটা দেখার অনেক দিনের একটা ইচ্ছাও ছিল আমার, সেটাও আজকে পূরণ হলো। তো ভীষণ খুশি, ওই জন্য যতই ঠান্ডা হোক, যতই যাই হোক, ভেতর থেকে এনজয় করছি। একজনের হাতে দেখছি কফি, সে আসলো ওই পাশ থেকে। আমি কফির খোঁজ করছি আর চারিদিক দেখাচ্ছি। এইখানে বাচ্চাদের গেম রয়েছে, ওই ভার্চুয়াল রিয়ালিটি গেমগুলো, দারুণ। এটা পুরোটাই একটা গেম রুম, যেখানে ওই ভার্চুয়াল রিয়ালিটি গেমগুলো খেলা যাবে। বিভিন্ন রকম গেম ওখানে দেওয়া আছে, এইখানে। আর এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে বেসিক্যালি যারা ওখানে ছিল তারাই একটু ব্রেক নিচ্ছে এখানে, সবাই মানে মোটামুটি অনেকেই। এখানে একটা ছোট সুপার মার্কেট টাইপের রয়েছে। আমার আজকে সারাদিনে জলও খাওয়া হয়নি, তো আমাকে জলও খেতে হবে, জল আর কফি, এই দুটোর খোঁজেই আমি। হ্যালো আবার। তো
অনেক হেঁটে হেঁটে এই যে মলটা যেটা ঢুকেই মনে হচ্ছিল খুব ছোট, এটা অ্যাকচুয়ালি বিশাল বড়। এই দিক ওই দিক গেট, এইদিকে ওইদিকে ফ্লোর করে অনেকটা জায়গা ছড়িয়ে আছে। 2-3টে ফ্লোর মিলিয়ে মানে একটা ফুড কোর্ট রয়েছে যেখানে হরেক রকমের খাবার দাবার রয়েছে, মানে গন্ধে দেখা যাচ্ছে না টাইপের। তো অনেক খুঁজে খুঁজে লোকজনের হাতে স্টারবাক্সের কফি দেখে সেগুলোকে ফলো করে করে পেয়েছি একটা স্টারবাক্স হট আমেরিকানো ব্ল্যাক কফি, আমি যেটা খাই নিয়েছি। এবার নিচেই বসে আছি কারণ এখানে কোনো বসার জায়গা নেই, যেগুলো আছে সেগুলোতে একদম প্যাকড আপ লোক, সামনেও একদম লোকজন সবাই মানে যে যেখানে পেরেছে বসেছে। তার মধ্যে বরফের ওপর স্নো বরফের ওপর হাঁটা, মানে বরফ মানে পাউডার্ড বরফ, যেগুলো স্নো সেগুলোই ওখানে রয়েছে, আইস নয়, আইস হলে তো হাঁটা যাবে না। তো তার উপর হাঁটাও একটা বিশাল ব্যাপার। আর এই সব জায়গায় হাঁটার জন্য নর্মাল জুতো না, আমি যে জুতোটা পরে আছি এই জুতোটা প্রচন্ড ভারী, তো আমার পা দুটো তো মানে পুরো গেল আজকে। তো এখানে বসবো, 1 ঘন্টা মতো রেস্ট নেব, কফিটা আমার মুখের সাইজের কফি শেষ করব, করে তারপরে আবার আরেকবার ওটা ঘুরবো। তারপরে আমি ভাববো যে আমি এখানেই খাবো, কারণ এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর খাওয়ার অপশন রয়েছে, তো এখানেও খেয়ে নিতে পারি। যদি কোনো জিনিস দেখে একদমই লোভ সামলাতে পারছি না, ঢুকে পড়বো। আর না হলে আমি যে হোটেলটায় আছি আজকে ভাবছিলাম তার নিচেই অনেকগুলো খাওয়ার জায়গা রয়েছে, মানে রেস্টুরেন্ট টাইপের অনেকগুলো রয়েছে, তো ভাবছি ওখান থেকেও খেতে পারি। ওখান থেকে খাওয়ার কথা ভাবছি কারণ বেশ টায়ার্ড হয়ে যাব, অলরেডি টায়ার্ড, আরো হাঁটবো এখন গিয়ে, বাইরে ঠান্ডা আরো বাড়ছে। তো সেই অনুযায়ী টায়ার্ড হয়ে গেলে কি খেলে ওই একটা শরীরটা একদম মানে আর পাচ্ছি না টাইপের একটা ফিল আসে। আর এত সুন্দর সুন্দর গরম গরম স্যুপ, মোমো, ডাম্পলিং বা নুডলস যাই খাই, খাওয়ারটা মানে একটা আরাম আরাম ব্যাপার আসে, মানে খাওয়ার পরেই বিছানা পেলে খুব ভালো হয়। এই হলো এখানের চারিদিক। এটা টেম্পোরারি কিনা আমি জানি না, হতেও পারে। এবার আমি উঠেছি, এখন আমি এরম ভাবে হাঁটছি খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ আমার পায়ের অবস্থা একটু খারাপ। তো এবার আমি আবার যাব বাইরে, বেরিয়ে পড়েছি। কে বলবে এইগুলো বরফ দিয়ে তৈরি, কে বলবে, মানে আশ্চর্য। আমি বেশি জুম করব না এখন ভিডিওটাকে, কারণ জুম করলে লাইটে বেশি প্রবলেমটা হচ্ছে, লাইটটা বেশি ব্লিঙ্ক করছে ক্যামেরায় জুম করলে বা কাছাকাছি গেলে, তাই আমি একটু দূর দূর থেকে দেখাচ্ছি যতটা পাচ্ছি। অসম্ভব সুন্দর। কেউ যদি কখনো চায়না আসছেন আর এই জায়গাটা প্ল্যান আছে, হ্যাঁ স্পেশালি শীতকালে, মানে এরকম সময়, আজকে জানুয়ারির 3 তারিখ, ওদের মেন ফেস্টিভ্যালটা জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হয়। তো এখন এগুলো বানাচ্ছে, সব রেডি করছে, আরো অনেক কিছু বানাচ্ছে, মেনটা 5 তারিখ থেকে শুরু হবে। তো অবশ্যই জানুয়ারিতে যদি আসেন এইগুলো ভিজিট করবেন, প্রচন্ড ওয়ার্থ ইট, এটা প্রচন্ড ওয়ার্থ। হ্যাঁ, এবার যদি আপনার ভালো লাগে অবশ্যই, যেমন আমার ভালো লাগছে, সেই জন্য আমার কাছে এটা ওয়ার্থ মনে হচ্ছে। এখানে মিউজিক শো হয়, ওই যে এই যে জিনিসটা বানানো এটাও বরফের, লাইটটা না, লাইটের নিচে যে এরকম একটা দেখা যাচ্ছে সাদা, সেটাও বরফের। এটাকে দেখি জুম করতে পারি কিনা। এটার ওপরে লাইটিংটা করেছে হলো ড্রাগন উঠছে।
যতটা ঘুরে ঘুরে দেখছি, যেহেতু দিনের বেলাটাও দেখলাম রাতটাও দেখছি, আমার মতে বেস্ট টাইম এখানে আসার হলো রাত্রিবেলা। মানে দিনের বেলা তো সুন্দর, দিনের বেলা কি বরফ সাদা, তো এই নর্মাল সাদা, কিন্তু হ্যাঁ নর্মাল বলাটা খুব ভুল হবে, এত সুন্দর মানে বানিয়েছে সবকিছু, কিন্তু রাত্রিবেলা এর সৌন্দর্যটাই আলাদা। মানে এই যে লাইটিং গুলো অসাধারণ, জাস্ট মানে দেখবার মতো। তো রাত্রিবেলাটা বেটার এটাকে এক্সপিরিয়েন্স করা, আমি বলবো। এই আমার মতো কাঁদতে কাঁদতে সুন্দর এক্সপিরিয়েন্স হবে। একটা জিনিস হচ্ছে ঠান্ডা, হ্যাঁ ঠান্ডায় তো ঠান্ডা লাগবে, বাট সবকিছু প্রোটেক্টেড, সবকিছু গরম জামা কাপড়, গরম জুতো ভালো। আমার মেন সমস্যা হচ্ছে হাতে যথেষ্ট মোটা একটা গ্লাভস পরে আছি, তারপরেও যখন আমি হাত বেশি বাইরে রাখছি আমার এই আঙুলগুলো জ্বালা করতে শুরু করছে, তো সাথে সাথে আমাকে হাত পকেটে ঢুকিয়ে দিতে হচ্ছে, এবার পকেটটা আমার বেশ গরম। তো এই একটা ছোট প্রবলেম। কেউ যদি কখনো এখানে আসছে আর হাত সেন্সিটিভ, তো একটা ঢিলা গ্লাভস কিনবেন, আর তার সাথে যদি কাছাকাছি ডিক্যাথলন থাকে একটা থার্মাল গ্লাভস কিনবেন সবার আগে। থার্মাল গ্লাভস পরে তার উপর একটা ঢিলা গ্লাভস পরলে খুব ভালো। আমার কাছে দুটোই আছে, কিন্তু আমার এই গ্লাভসটা ঢিলা নয় বলে আমি থার্মাল গ্লাভসটা পরতে পারিনি, বাট ঠিক আছে। তো এইভাবেই ভিডিওগুলো করছি, আশা করি যতটা দেখাতে চেয়েছি ততটা দেখাতে পেরেছি, কারণ ওই হাতটা একটু সমস্যা আর কি মাঝে মধ্যে, কিন্তু আমি প্রচন্ড চেষ্টা করছি যাতে আপনাদেরকে দেখাতে পারি এটা কত সুন্দর, আর আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে হোটেলের দিকে যাব, ওখানেই খাবো। এখানে আমি নিজের মনকে শক্ত করেছি যে এখানে আমি খাবো না, কারণ প্রচন্ড টায়ার্ড, আর খেলে এখানে আরো টায়ার্ড হয়ে যাবো, অনেকটা যেতে হবে। তো গিয়ে যখন আমি খাবো তখন আবার দেখাবো কি খাচ্ছি। এটা হলো মেট্রোর টিকিট, আর এটা হলো মেট্রোর ভিড়। এখন আমি ফিরছি হোটেলের দিকে, নেমে গেলাম মেট্রো থেকে। এখানে মেট্রোতে বা ট্রেনে একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি যখন স্টেশনে যাচ্ছেন এবং টিকিট কাটার যে মেশিনগুলো থাকে সেখানে যখন টিকিট কাটবেন সেখানে ইংলিশ অপশন থাকে, চাইনিজ আর ইংলিশ। তো ইংলিশে টিকিট কেটে নেওয়া যায়, মানে টিকিটটা আসবে চাইনিজেই, কিন্তু মানে আপনি দেখতে পারবেন যে কোথাকার টিকিট কাটছেন এরকম। আর মেট্রোতে যখন স্টেশন আসে তার আগে যে অ্যানাউন্স হয় যে কোন স্টেশন আসছে আর গেটটা কোন দিকে খুলবে, সেটা চাইনিজেও হয় ইংলিশেও হয়, ট্রেনেও সেম। তো এই জিনিসটা এখানে আমার মনে হয় বেশ ভালো, মানে একটু ইজি করে দেয় অ্যাটলিস্ট ট্রান্সপোর্টগুলো। চলে এসেছি খেতে। এটা হলো আমার যে হোটেলটা যেখানে আছে ঠিক তার নিচেই এটা রয়েছে, যেটা আমি বললাম যে হোটেলের নিচেই খাবো। তো দেখাচ্ছি আমি চারিদিকটা, সুন্দর সুন্দর খাবারের ছবিগুলোও দেখাচ্ছি, আর তারপর আমার খাবারটা আসলে আমি কি নিয়েছি সেটাও দেখাচ্ছি। এই হলো সব খাবারের ছবি। তো ট্রান্সলেট করা খুব ইজি হয় এরকম করে, আর খাবারটাও দেখা যায় সেটা কিরকম দেখতে। আর এই হলো লোকজন বসে এখানে খাচ্ছে। ঠান্ডা থেকে ঘুরে এসেছি, তো বেসিক্যালি কি হয় আমাদের স্যুপ খেতে ইচ্ছা করে, সেরকমই আমার স্যুপ খেতে ইচ্ছা করলো। তো মেনুতে দেখলাম অনেক রকমের স্যুপ আছে, স্পিনাচ এগ স্যুপ আছে, টমেটো এগ স্যুপ আছে, আর একটা কি বেশ ছিল। তো আমি একটা এগ আর টমেটো স্যুপ অর্ডার করেছি, আর স্যুপটার দাম নিয়েছে 234 টাকা আমাদের ইন্ডিয়ান টাকায়। ঠিক আছে, এবার আমি সাইজটা দেখাচ্ছি। মানে এটার মধ্যে আমি মুগ ডুবালেও আরো স্পেস থাকবে, এই পাশে আরেকটা মুখ রাখার। এই যে আমার মুখটাও ছোট, এটা ঠিক এতটাই বড়, এটা 4 জনের স্যুপ, আমার একার স্যুপ হতেই পারে না এটা। এই যে সাইজ, আমি সাইজটা ক্যামেরায় বোঝাতে পারছি না, এই টেবিলটা অনেক বড়, তো প্রায় হাফ টেবিল এই স্যুপ নিয়েছে। আর এটা হলো একটা নর্মাল বাটি, যে বাটিতে করে নর্মাল দোকানে স্যুপ দেয়। এখানে রাখার জায়গা খুব একটা নেই, স্যুপের বোলটা ব্যালেন্স করে রেখেছি। তো এই হলো স্যুপটা, বেসিক্যালি কিছুই না, টমেটো আর ডিম আর কর্নফ্লাওয়ার, যেরকম স্যুপ হয়। এত প্লেন, এত সিম্পল,
মানে দারুণ, মানে কোনো এক্সট্রা স্পাইস নেই, কিচ্ছু নেই, প্রচন্ড প্লেন। আমি একটা ডিমের ফ্লেভার পাচ্ছি, টমেটোর একটা হালকা ফ্লেভার পাচ্ছি, একটু ব্ল্যাক পেপার আর নুন, আর বোধহয় ভিনিগার একটু দেওয়া রয়েছে। আমার এখন ভয় লাগছে। আমি আরেকটা ডিশ অর্ডার করেছি, সেটা হলো ওয়ান্টান স্যুপ। ওটাও স্যুপ, তো ওর মধ্যে ওয়ান্টান থাকবে মোমোর মতো বা ডাম্পলিং এর মতো, আর স্যুপ। তো আমি ভাবছি ওটা ক্যান্সেল করে দেবো, কারণ এই স্যুপটা পুরোটা শেষ করা তো সম্ভব নয়, বাট যেহেতু অনেক খিদে পেয়েছে আর এটা জলে তাড়াতাড়ি পেট ভরে যায়, তো বেশ কিছুটা আমি খেয়ে নিতে পারবো, তো এটাতেই আমার হয়ে যাবে। খাওয়া শেষ করে জাস্ট রুমে আসলাম, তো স্যুপটা ভালোই ছিল, খেয়ে হাঁটতে পারছিলাম না, অনেক কষ্টে খোঁড়াতে খোঁড়াতে এসেছি, পেট ফেটে যাচ্ছিল প্রায়। আজকের আমার সারাদিনটা ভীষণ ভালো ছিল। আমার তো দারুণ লাগলো যা যা আজকে দেখলাম। স্পেশালি আমার বেস্ট লেগেছে বাঘকে খাওয়ানোর পার্টটা, তারপরে আইস ওয়ার্ল্ডটাও আমার দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আসার পর থেকে এখনো অবধি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে প্রয়োজনীয় এখানে, সেটা হলো আলিপে অ্যাপ। আলিপে অ্যাপ দিয়ে আমি সবকিছু পে করছি এখানে, ভীষণ ইজি, একদম আমাদের ফোন পের মতো। মানে জীবন এত ইজি করে দিচ্ছে আলিপে। যেখানে যাচ্ছি, যা খাচ্ছি, যা কিনছি, টিকিট থেকে আরম্ভ করে সুপার মার্কেটে জল, মানে ছোট থেকে ছোট জিনিস, এমনকি মেট্রো স্টেশনের টিকিটও, সব জায়গায় আলিপের স্ক্যান কোড থাকে আর এমনি কোড থাকে। কোনো কোনো জায়গায় স্ক্যান কোড থেকে আমাকে স্ক্যান করে পে করতে হবে, কোনো কোনো জায়গায় একটা এরকম স্ক্রিন মতো থাকে, ওখানে আমার কাছে একটা আলিপের কোড থাকে অ্যাপে, সেটা দিয়ে আমাকে পে করতে হবে। এত সিম্পল। যদি কখনো কেউ চায়নাতে ঘুরতে আসছেন, যেখানেই আসবেন, অবশ্যই আলিপেটা ডাউনলোড করে নেবেন, কারণ এটা একদম জীবন প্রচন্ড ইজি করে দেবে, স্পেশালি এখানে যাতায়াত আর পেমেন্টের ক্ষেত্রে, যে কোনো পেমেন্টের ক্ষেত্রে। আমি ক্যাশও তুলেছিলাম, আমার এখনো অব্দি একটা টাকাও কোথাও লাগেনি ক্যাশ। তো লাস্টে হয়তো হতে পারে ক্যাশটা আমাকে এক্সচেঞ্জ করিয়ে ইউরোতে তারপর ফেরত যাব। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এইটা তো চায়না এখনো আমি ঘুরছি, তো আমার কিছু ভিডিও আসবে, তো এটাকে আমি একটা চায়না সিরিজ বলতে পারি। চায়না সিরিজের যখন একদম শেষ ভিডিও আসবে, সেই শেষ ভিডিওতে আমি আমার আইটিনারিটা পুরো দিয়ে দেবো। মানে আমি কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় গেছি, কিভাবে গেছি, ওভারঅল প্রাইস কত ছিল, মানে পুরো আমার যতদিনের ট্রিপ হবে ততদিনের আমার যে নিজস্ব আইটিনারি যেটা আমার জন্য আছে, সে আইটিনারি প্রাইস শুদ্ধ আমি দিয়ে দেবো। তো আপনারা যদি কখনো আমার আইটিনারি ফলো করতে চান, বা নাও করতে পারেন, এটা তো একটা পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে, যদি একটা ওভারঅল আইডিয়া নিতে চান যে এখান থেকে এখানে গেলে কিরকম খরচা হতে পারে বা কিভাবে যাওয়া যেতে পারে, সেটা থেকে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। তো আমার মনে হচ্ছে ওটা হেল্প হতে পারে। তো আজকে তো দারুণ দিন কাটলো, প্রচন্ড প্রচন্ড টায়ার্ড আজকে আমি। এখন ঘুমের দেশে যাওয়ার সময় এসেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।